মাহফুজ ভাইয়ের সাথে আছি বিংহামটনে। তার অফিসে মাহফুজ ভাই আর আমি একসময় আমরা একসাথে সহকর্মী ছিলাম। সেই ১৯৯১ সালে হুম, হুম। আমরা কাজ শুরু করেছিলাম দৈনিক পত্রিকায়, দৈনিক রূপালীতে। তো দৈনিক মাহফুজ ভাই দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক সিটিতে থেকেছেন, এখন বিংহামটনে আছেন বেশ কয়েক বছর, বোধহয় ৩-৪ বছর ধরে আসা যাওয়ায় এখন পার্মানেন্ট, হ্যাঁ, গত ১ বছর ধরে। তো একটু বিংহামটনে চলে আসা, নিউ ইয়র্ক এত প্রাণের শহর ছেড়ে, এত প্রাণবন্ত একটা শহর ছেড়ে বিংহামটনে চলে আসা, একটু শুনতে চাই মাহফুজ ভাইয়ের কাছে। আসলে নিউ ইয়র্ক ছাড়ি নেই। নিউ ইয়র্ক শহরে ছিলাম, যেই শহর ঘুমায় না সেই শহর নিউ ইয়র্ক সিটি। কিন্তু আমি নিউ ইয়র্ক স্টেটই আছি। নিউ ইয়র্ক থেকে ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা দূরত্বে একটা ছায়া ঘেরা একটা আবাসস্থল গ্রেটার বিংহামটন কি এটাকে বলে। আমি গ্রেটার বিংহামটনের ভেস্টালে বাড়ি কিনে ৪ বছর আগে বাড়ি কিনেছিলাম, এখন এখানে থাকি। এবং এই এনডিকডে আমাদের অফিস যেটা, এখানে আমি বসি। আসলে জীবন, মানুষ কখন কে কোথায় থাকবে এটা আসলে বোধহয় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মানুষের প্রচেষ্টা থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়া। জীবনের অর্ধেক সময় বাংলাদেশে ঢাকা শহরে কাটিয়ে ১৯৯৬ সালে আমেরিকায় আসি। ও, প্রায় ৯৬-তে আসছেন? হ্যাঁ, প্রায় ৩০ ৩০ বছর বছর। ৩০ বছর নিউ ইয়র্ক শহরে এবং নিউ ইয়র্কে বসবাস করার পর হঠাৎ মনে হলো জীবনে একটু পরিবর্তন আসা দরকার। আর একই সাথে নিউ ইয়র্ক শহরটা প্রাণের শহর হলেও নিউ ইয়র্কে এখন মানুষের জীবনযাপন জীবনযাপনে প্রাণান্তকর অবস্থা। এটা কিন্তু বাস্তবতা। আমরা যারা যাদের একসময় অঢেল আছে তারা হ্যাঁ, হয়তো সেই শহরে কদ করতে পারে। আমরা একসময় যেটি একসময় কাজ করেছি, অনেক অফুরন্ত প্রাণশক্তি নিয়ে কাজ করেছি এবং যথাসাধ্য আয় করেছি। তখন জীবন একরকম ছিল। এখন বয়সের একটা পর্যায়ে এসে কিন্তু আমরা অত অঢেল আয়ের সুযোগ নেই, কিন্তু জীবনযাপন করতে হবে। আমেরিকায় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলোর মধ্যেই আমাদের থাকতে হবে। এবং নিউ ইয়র্কে অতিরিক্ত বাড়ি ভাড়া, জীবনযাত্রা ব্যয়, শুধু আমি নয়, প্রতিদিন হাজার হাজার নিউ মানুষ ইয়র্কবাসী শহর ছাড়ছে। নিউ ইয়র্ক শহর ছাড়ছে। বিংহামটনে এখন কেমন লোক আছে? বিংহামটনে এখন ৫,০০০-এর উপরে বাংলাদেশি, ৫ থেকে ৮ হাজার বাংলাদেশি আছে। আমি প্রতিদিনই যখন আসতেছে? হ্যাঁ, আমি যখন বাড়ি কিনি তখন ৫০০ লোকও ছিল না। আজ থেকে প্রায় ৫ বছর, ৪ বছর ৫ বছর আগে। এখন প্রতিদিন, প্রতি সপ্তাহে নিত্য নতুন বাংলাদেশি পরিবার এখানে আসছে। আর এখানে আসার মূল কারণ এখানে বাড়ি ভাড়া খুবই সাশ্রয়ী। নিউ ইয়র্কে যেই ২ বেডরুমের বাড়ি ভাড়া এখন $১,৮০০ থেকে $২,৪০০, সেই বাড়িটা আপনি এখানে $১,০০০ সেই বাড়ি ভাড়া পাবেন। বাড়ির দাম, নিউ ইয়র্কের একটি বাড়ির ডাউন পেমেন্ট টাকা দিয়ে আপনি এখানে একটি পূর্ণাঙ্গ বাড়ি কিনতে পারবেন ১.৫ থেকে ২ লাখ টাকায়। আচ্ছা। এবং ইচ্ছা করলে আপনি হয়তো ১ লাখ থেকে $১,২০,০০০ দিয়েও কিন্তু একটা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি কেনা যায়। সেটা কোন এলাকায়? যে এই এন্ডিকট বা আশেপাশেও এখনো আচ্ছা, মানে আছে এটা বাড়ি। পাওয়া পাওয়া যাইতে পারে আর কি। হ্যাঁ, আপনি একটা ৳১,০০,০০০ দিয়ে বাড়ি কিনে আপনি ২০-২৫,০০০ টাকা খরচ করে সেটাকে রেনোভেশন করলেই আপনার হয়ে যায়। আর এখানে আ মানুষ মানুষ তার বদলায় তার প্রয়োজনে। যেমন ঢাকা ছেড়ে নিউ ইয়র্ক শহরে আসা, তেমনি নিউ ইয়র্ক থেকে একটু দূরে উপকণ্ঠে নিউ ইয়র্ক রাজ্যের এই একটা পাহাড় বেষ্টিত, নদী নালা পাহাড় বেষ্টিত এবং একটা মনোরম পরিবেশের একটা জীবনের শেষ সময় এরকম একটা পরিবেশে থাকার সৌভাগ্য আমার হয়েছে। আমি খুবই মানে আনন্দিত যে জীবনের শেষ সময় বললেন কেন? আপনি কি জীবন অবসরে গেছেন না, নাকি? জীবনের শেষ সময় মানে কি, বয়স ৬০ ঊর্ধ্ব সময়টাকে আমরা জীবনের শেষ পর্যায়ের যাত্রাকে আমি মনে করি। আপনি কি অবসরে গেছেন? না, আমি অবসরে যাইনি। এখনো দেখি আপনি কাজ করেন। হ্যাঁ, আমি কাজ করছি এখানতে। আমি যেমন নিউ ইয়র্কে আমার প্রিন্টেড পত্রিকা ছিল, ভার্সন ছিল বর্ণমালা। সেই বর্ণমালা আমরা অনলাইনে এখনো চালু রেখেছি। বর্ণমালা সাথে আছে বাংলা নিউ ইয়র্ক। ঢাকায় আমাদের অফিস থেকে কাজ হয়। আমি এই ছোট্ট একটি শহরে এসে আসলে এই ছোট শহরের এবং ছোট্ট একটা কাউন্টি যেটি ব্রুম কাউন্টির, এটি মায়ায় পড়ে গেছি। এবং আমি মনে করছি যে আমার সাংবাদিকতা জীবনে আমি মেইন স্ট্রিমে কাজ করেছি বাংলাদেশে। এখানে এসেও নিউ ইয়র্কেও বাংলা সংবাদ মাধ্যমে সবগুলো শীর্ষ পত্রিকার থেকে আরম্ভ করে নিজেও
একটি ফ্রি পত্রিকা যেটাকে বলে বিনামূল্যের পত্রিকাকে এখানেও ইন্ট্রোডিউস করবেন সেটা? করেছিলাম। এবং আমি আশা করছি যে ছোট্ট একটা কমিউনিটির, আমরা যেমন 96 এ এসে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে নিউ ইয়র্ক শহরে যে ভূমিকা রেখেছিলাম 30 বছর আগে, আমি মনে করছি যে এই বিগ হ্যাম্পটনে এসে আরেকটি নতুন অভিযাত্রা শুরু করব। এখানকার কমিউনিটি বিনির্মাণে আরও সবার সাথে, এখানকার যারা আহ, আমার আগে এসেছেন বা পরে এসেছেন এবং আসবেন, সবাইকে নিয়ে এখানে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলা নির্মাণে সম্ভব। গড়ে তোলা সম্ভব। এবং সেক্ষেত্রে আমি আবার নতুন করে এখানে একটি পত্রিকা পত্রিকাও বের করব। মাহফুজ ভাই, হ্যাঁ, আপনি একটা পত্রিকা বের করবেন, যেটি বলছিলেন যে পত্রিকাটা কি প্রিন্টিং করবেন না? হ্যাঁ, প্রিন্টও করব। প্রিন্টই মূলত প্রিন্ট ওকে, পত্রিকা করব ওকে। এবং এটার মাধ্যমে এখানকার বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ করে তাদের দাবি দাওয়াগুলো এখানকার প্রশাসনকে জানানো, একই সাথে আমরা একটা মানে নিজেদের মধ্যে আদান প্রদান সবকিছু মিলে একটি কমিউনিটি নির্মাণে পত্রিকার ভূমিকা সবসময় সব দেশেই রয়েছে। এই বিগ হ্যাম্পটনে এই জিনিসটা করে আমি আমার সাংবাদিকতার এই এই নতুন পর্বে, এই ষাটোর্ধ জীবনে নতুন করে আবার আমার উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি আর কি পত্রিকা এখানে বের করব, যার মাধ্যমে এই কমিউনিটিতে আমি নিজের ভূমিকা রাখার চেষ্টা করব। ওকে, আপনি 30 বছর আগে যখন নিউ ইয়র্ক সিটিতে ছিলেন, তখন যে বিকাশমান জনগোষ্ঠী ছিল বাংলাদেশিদের, এখন এখানেও কি সেই ধরনের সিচুয়েশন কিনা, না বা ওরা আর একটু অ্যাডভান্স ছিল? না, আমি মনে করি যে আমার কাছে খুব মানে অদ্ভুত মিল লাগে যে 96 তখন আসছি, যে এসে যে জ্যাকসন হাইটকে আমরা যখন দেখেছি, আপনারা আজকে জ্যাকসন হাইটে আসলে মনে হয় যেন ও জ্যাকসন হাইট নেভার স্লিপ, মানে 24 ঘন্টা জ্যাকসন হাইটের দোকানপাট খোলা থাকে। কিন্তু আমরা যখন 96-এ বা তার আগে যারা এসেছেন তারা দেখেছেন জ্যাকসন হাইটে 73 স্ট্রিট, এটা একটা অন্ধকার রাস্তা ছিল এবং এখানে একটি দুটি বাংলাদেশি প্রতিষ্ঠান ছিল। সন্ধ্যার পর অনেকে ভয়ে হাঁটতে পারতো না। আমাদের নারীরা বা ওমেনরা ওখানে হাঁটা তাদের জন্য বিপজ্জনক ছিল। এবং ওই এক সময় আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই আজকে যেমন এই বিগ হ্যাম্পটনের গ্রেটার বিগ হ্যাম্পটনের এন্ডিকটে যেমন আমরা বিকাশ হচ্ছি, ঠিক হ্যাঁ ওয়াশিংটন এভিনিউতে, তেমনি কিন্তু 30 বছর আগেও কিন্তু জ্যাকসন হাইটে বাংলাদেশিরা তাদের পদযাত্রা শুরু করেছিল এবং সেটা আজকে মহিরুহতে পরিণত হয়েছে। এবং কেনা জানে বিংহামটনে এই ধরনের এখন হয়তো এই নিউ ইয়র্কের বাংলাদেশিরাই যারা জ্যাকসন হাইট বিল্ড আপ করেছে, যারা আজকে ব্রন্সে পারচেস্টারে বাংলা বাজার করেছে, যারা ব্রুকলিনে বাংলাদেশ ওয়ে করেছে, তাদেরই উত্তরসূরিরা বা তাদেরই পরিবারেরই অংশরা এখানে আসছেন। এবং আমরা খুব, মানে আমার কাছে খুব অবাক লাগছে, গর্ববোধ যে ওয়াশিংটন এভিনিউটা আসলে খুবই একটা মানে ঐতিহাসিক জায়গা। একসময় যেটা ছিল 92 সালের আগ পর্যন্ত, যেটা IBM, যেটা আমেরিকার শুধু নয় বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং সুনামধন্য কম্পিউটার কোম্পানি, সেই ওয়াশিংটন এভিনিউ ছিল তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। সেই ওয়াশিংটন এভিনিউ এখন বাংলাদেশিদের দখলে। বাংলাদেশিরা এই বাণিজ্যিক এলাকাটির, বাণিজ্যিক কাম আবাসিক এলাকাটির অধিকাংশ ভবন এখন তারা কিনে ফেলেছে এবং তারা মালিকানায়। গত 1 বছরে যে পরিমাণ বাংলাদেশিরা এখানে বাণিজ্যিক ভবন, একই সাথে প্রতিদিন কেউ না কেউ নতুন একটা বা দুটো বাড়ি মানুষ কিনছে। এবং এটা কিনে এখানে শুধু বাংলাদেশিরা যে তাদের মানে এখানে বসতি শুরু করছে তা নয়, বাংলাদেশে এখানে সংগঠিত হচ্ছে, সংগঠিত হয়ে সংগঠন গড়াও শুরু করেছে। আমরা সম্প্রতি দেখেছি নিউ ইয়র্কের মতো সেই অবস্থা হয়ে যায়, chaotic হওয়ার কথা না, কারণ আমরা খুব কম মানুষ এখানে, নতুন একটা, বেশি মানুষ হলে হয়তো হয়ে যাবে। মাহফুজ ভাই, যেটা জানতে চাই, বিংহামটন কেন আসে মানুষ, কি টানে বিংহামটনের? বিংহামটনে আমার কথা, যারা নতুন আসতেছে বাংলাদেশ থেকে, তাদের জন্য তো এটা খুবই মানে খুব ভালো, খুব ভালো। এই কারণে যে যারা নতুন আমেরিকাতে আসতেছে, নিউ ইয়র্ক শহরকে চয়েস করলে তাদের জন্য যে কঠিন হবে যে নিউ ইয়র্কের বাড়ি ভাড়া দিয়ে, এবং নিউ ইয়র্কে যে
যান চলাচলের যে $3,500 নিউ ইয়র্কে যদি একটা ফ্যামিলি নিয়ে কেউ থাকতে চায়, $3,500 একটা টার্গেট করে যে প্রতি মাসে তার খরচ হবে $3,500 না, নিউ ইয়র্কে সেটা সম্ভব নয়। ৪ জনের পরিবার, মিনিমাম। ৪ জনের পরিবারে আরো বেশি খরচ। হ্যাঁ, আর আমি একটা মিনিমাম ধরলাম যে $3,500 ধরেন। হ্যাঁ, আর আরো বেশিও হইতে আমরা পারে। যখন আমেরিকা এসেছি সেই ৩০ বছর আগে আমরা $১২০০ থেকে $১৫০০ দিয়ে ৪ জনের একটা ফ্যামিলি চলতে পারতাম। আমরা ২ বেডরুমের বাসা ৮০০ থেকে ১২০০ টাকায় পেতাম। আর ৪০০ টাকা দিয়ে কিন্তু আমরা চলতে কিন্তু সেই পারতাম। সময় তো পাল্টেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি যেটি বলতে চাইছি যে বিংহামটন কেন টানবে? মানুষকে বিজ্ঞাপনে আসতে হবে যে সাশ্রয়ী আবাসন, সাশ্রয়ী আবাসন ও অন্যান্য কর্মক্ষেত্রে এখানে কাজেরও সুবিধা আছে। এখানে বিভিন্ন ক্ষেত্রে এখানে যে বিভিন্ন সুপার স্টোর থেকে আরম্ভ করে বিভিন্ন ফ্যাক্টরি আছে। তারপরে আরো অনেক ক্ষেত্রে পোস্ট অফিস জব থেকে আরম্ভ করে স্কুল জব এবং সিকিউরিটি এদিকে জব, চাকরির অভাব নাই। চাকরির অভাব চাকরির নাই। অভাব নাই। কিন্তু এবং একটা জিনিস মানুষ সবসময় ভাবে, সেটা মুসলমান হলে ভাবে যে মসজিদ আছে কিনা, বাঙালি হলে ভাবে যে গ্রোসারি আছে কিনা, হ্যাঁ, আর বাচ্চা থাকলে ভাবে যে এডুকেশনটা আছে কিনা ভালো। এখানে হ্যাঁ, আইন সব শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন আছে? সবচেয়ে মজার জিনিস এখানে স্কুল ডিস্ট্রিক্ট, ভেস্টালে স্কুল ডিস্ট্রিক্ট জাতীয় পর্যায়ে সেরা স্কুল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এখানে বাংলাদেশিরা এই ৩ বছরের মধ্যে ৩টি মসজিদ তৈরি করেছে এবং এই মসজিদগুলো বিশাল মসজিদ এবং আপনারা অবাক হবেন যে এই মসজিদগুলোতে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয় এবং আমরা এখানে গ্রোসারি, এখানে বাংলাদেশিদের ২টি গ্রোসারি তৈরি হয়ে গেছে এই এন্ডিকটে এবং আমরা আরো দেখেছি যে এখানে আরো হচ্ছে, আরো হচ্ছে, আরো আসতেছে। ২টি রেস্টুরেন্ট হয়েছে। এগুলি চিন্তা করা যায় নাই ৩ বছর ৪ বছর আগে। এবং এই যে বিকাশমান ব্যবসা এবং বাংলাদেশিদের এখানে আগমন, বাংলাদেশিরা যেমন বাফেলোতে যারা গিয়েছে তারা একসময় বাফেলোর টানে যেভাবে গিয়েছে, বাফেলোর পর একসময় মানুষ নতুন আরেকটা জায়গা খুঁজেছে। এই গন্তব্যটি সবচেয়ে বেশি এখন পছন্দের বিংহামটন। বিংহামটনে শুধু নিউ ইয়র্ক শহরের নয়, আমি দেখেছি যে অনেকেই নিউ জার্সি থেকে আসতেছে এবং অন্যান্য স্টেট থেকে, ইভেন অনেকে আমরা দেখেছি ২-৪ জন অনেক পরিবার ফ্লোরিডা থেকে আসতেছে, মিশিগান থেকে আসতেছে এবং এটা নতুন একটা জায়গা হচ্ছে। এবং এটা সবচেয়ে মজার জিনিস কি, ড্রাইভিং এ মাত্র ৩.৫ ঘন্টা বা তারও কম সময় নিউ ইয়র্ক শহরে যাওয়া যায়। সকালে নিউ ইয়র্ক শহরে গিয়ে রাতের বেলা আবার ফিরে আসা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আলোচনার জন্য। অনেক সুন্দর আলোচনা এবং আপনার জন্য শুভকামনা। একটা পত্রিকা যেহেতু বাইর করতেছেন। হ্যাঁ, আমি সবার সাহায্য সহযোগিতা এবং শুভকামনা চাই। আর আমার ছোট ভাই সুহেল আমার খুব প্রিয় এবং তাকে আমি ধন্যবাদ জানাই তার প্রবাসী টিভিকে। সেই প্রবাসী টিভির মাধ্যমে সে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ করছে, যার মাধ্যমে পুরো আমেরিকার বিভিন্ন শহরে বিভিন্নভাবে বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি এবং ব্যবসা বাণিজ্যের বিষয়ে মানুষকে অবহিত করছে এবং সেটা শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এবং আমি প্রবাসী টিভি এবং তার সাথে সোহেল মাহমুদকে ধন্যবাদ জানাই যে কমিউনিটির পাশে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে মাহফুজ ভাই। এবং আপনারা যারা এতক্ষণ দেখলেন, মাহফুজ ভাইয়ের সাথে আবারও বলে রাখি বিংহামটনে আছে এবং ওনার অফিসে, এটি ওয়াশিংটন স্ট্রিট এভিনিউতে, যে কথা তিনি বলছিলেন যে এটি ভবিষ্যতে জ্যাকসন হাইটস হবে, সেই এমন একটা জায়গায় আছি। বেশিরভাগ দোকান বাংলাদেশিদের কেনা হয়ে গেছে, বিল্ডিং আর ব্যবসা প্রতিষ্ঠানও এখানে। সেই জায়গায় বসে মাহফুজ ভাইয়ের সাথে কথা বলছি। আমি জানি না ৩০ বছর পর আবার এসে যখন দেখবো এটি জ্যাকসন হাইটস এর মতো প্রাণবন্ত এক প্রাণচাঞ্চল। আমি মনে করি ৩০ বছর নয়, আগামী ৫ বছর ৫-৭ বছরের মধ্যে এটি একটি মানে এটি জমজমাট বাংলাদেশি বসতি এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্র হবে। এটা আমি অনেক 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 শুভকামনা থাকলো। এই জন্য আপনাদের জন্য অনেক শুভকামনা। যারা এতক্ষণ দেখলেন, আপনারা যারা বিংহামটনে আসতে চান, বিংহামটনে শিফট হতে চান, ভেবেচিন্তে সবকিছু করে, ভেবেচিন্তে শুধু আমাদের কথাই চিন্তা করে চলে আসলে চলবে না। অনেক কিছু ভাবনার বিষয় আছে। হ্যাঁ, আপনারা ভাববেন, ভেবে প্রয়োজন হলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন এবং এটা আমি আপনাদেরকে সব রকম সহযোগিতা করব এখানে আসার জন্য। তবে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করেন। ওকে, তো অনেক ধন্যবাদ মাহফুজ ভাইকে। আপনারা যারা দেখলেন তাদের সবাইকে।